ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ৫ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ম্যাপ পয়েন্টিং, দিয়েছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত প্রতিকার নাম সহ মানচিত্রে এগুলো দেখাতে বলেছে। তো প্রথমে আছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো তোমাদের পৃথিবীর রেখা মানচিত্র মানে এরকম একটা দেবে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ওশেনিয়া এরকম একটা দেবে। তো এইটা হচ্ছে তোমার এই যে আন্দিজ পর্বতমালা, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এইটা। এই যে এটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। এরপরে আছে মিসিসিপি মিসৌরি নদী। মিসিসিপি মিসৌরি নদী এই যে উত্তর আমেরিকা, এই যে এটা হচ্ছে মিসিসিপি মিসৌরি নদী। তারপরে রয়েছে প্রেরি তৃণভূমি। এই হচ্ছে প্রেরি তৃণভূমি, এই যে এখানটা হচ্ছে প্রেরি তৃণভূমি। তারপরে রয়েছে প্যাটাগোনিয়া মরুভূমি। প্যাটাগোনিয়া মরুভূমি এই যে দক্ষিণ আমেরিকাতে, এই যে এটা হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি। এরপরে রয়েছে কার্পেন্টারিয়া উপসাগর। এই হচ্ছে কার্পেন্টারিয়া উপসাগর, এইখানে হচ্ছে কার্পেন্টারিয়া উপসাগর। দুইয়ের দাগে আসি। দুইয়ের আইতে বলেছে পৃথিবী চৌম্বক ক্ষেত্র নামে পরিচিত বহির্কেন্দ্র মণ্ডল। দুই দিয়েছে বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয় কোয়ার্টজাইট। তিনেতে দিয়েছে ম্যাকারেল আকাশ যে মেঘের সৃষ্টি হয় তা হলো সিরোকিউমুলাস, যা তুষারপাত হলো এক ধরনের অধঃক্ষেপণ। ৫ কোন স্থানটি মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত? পূর্ব আফ্রিকা, সোমালি। ৬ বলেছে যে জলবায়ু অঞ্চলে ৬ মাস দিন ৬ মাস রাত্রি থাকে তুন্দ্রা জলবায়ু। ৭ ভারতে পরিবেশ অবনমনের কারণে প্রতি বছর ক্ষয়ক্ষতির পরিমাণ $৮০ বিলিয়ন। ৮ ভারতে যে জলাধারের নিচে শিলাস্তরের চাপে প্রবল ভূমিকম্প ঘটে তা হলো মহারাষ্ট্রের কয়না। ৯ প্রশান্ত মহাসাগরে মার্শাল দ্বীপটি ওশেনিয়া যে আঞ্চলিক বিভাগের অন্তর্গত তা হলো মাইক্রোনেশিয়া। ১০ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশ্রেণী নিউ ইংল্যান্ড রেঞ্জ। ৩ আছে শুদ্ধ অশুদ্ধ বলতে হবে। আইতে বলেছে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা ২৭ ডিগ্রি সেলসিয়াস অশুদ্ধ। ২ বলেছে নিরপেক্ষ পাত সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কোনোটাই হয় না, শুদ্ধ। ৩ পাললিক শিলা সবচেয়ে ভঙ্গুর শিলা, শুদ্ধ। ৪ প্রত্যয়ন বায়ুর অপর নাম বাণিজ্যিক বায়ু, অশুদ্ধ। ৫ মেহগুনি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ, শুদ্ধ। ৪ শূন্যস্থানে আসি। আইতে দিয়েছে ভূমিকম্পের এস তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। ২ প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে ১০ সেমি করে পশ্চিম দিকে সরে যাচ্ছে, এটা বইয়ের ৯ পাতায় আছে। ৩ বলেছে কংগ্লোমারেট এক ধরনের সংঘাত পাললিক শিলার উদাহরণ। ৪ দিয়েছে ফেরেলের সূত্রানুসারে বায়ুপ্রবাহ দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, এটা বইয়ের ৩৩ পাতায় আছে। ৫ জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হয়ে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। ৫ দিয়েছে স্তম্ভ মেলানো। আইতে বলেছে ভূত্বকের প্রধান উপাদান হলো অক্সিজেন। ২ মেঘে ধূলিকণাকে আশ্রয় করে থাকে জলকণা। ৩ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় বের হয় জলীয় বাষ্প। ৪ পাললিক শিলায় খনিজ তেলের ওপরে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস। ৬ আসে এগুলো ১ নম্বরের। ৬ আইতে বলেছে ৫ সংস্থান তত্ত্বের জনক লা পিচো। ২ দিয়েছে আইটিসিজেড এ কোন দুইটি বায়ু মিলিত হয়, এটা আছে বইয়ের ৩৫ পাতায়। এই যে উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব আইন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, তাহলে উত্তর পূর্ব আইন বায়ু আর দক্ষিণ পূর্ব আইন বায়ু মিলিত হয়। ৩ বলেছে কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, এটা আছে বইয়ের ৫২ পাতায়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই যে সারা বছর বেশি উষ্ণতার কারণে প্রচুর জলীয় বাষ্প বাতাসে মেশে আর প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়। ৪ দিয়েছে মিকের পুরো নাম মিথাইল আইসোসায়ানাইট। ৬৯ পাতায় আছে এই যে মিথাইল আইসোসায়ানাইট। ৫ দিয়েছে চিপকো আন্দোলন ভারতের কোন অঞ্চলে ঘটে? উত্তরাখণ্ডে। লিখবে ১৯৭৩ সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। তাহলে কোথায় ঘটেছিল, কোন অঞ্চলে? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে চিপকো আন্দোলন ঘটে। ৬ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটির নাম কি, এটা আছে বইয়ের ১১১ পাতায়। ওশিয়ানিয়ার ভূপ্রাকৃতিক পরিবেশ এই যে গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, ১১১ পাতায়, ওসিয়ানিয়াতে গেলে পাবে। আচ্ছা এবারে আসি ৭ আইতে দিয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে? লিখবে যে অ্যাস্থেনোস্ফিয়ার কথাটা এসেছে গ্রিক অ্যাস্থেনে মানে দুর্বল আর স্ফিয়ার মানে মণ্ডল শব্দ দুটি থেকে, যার অর্থ দুর্বল মণ্ডল। অ্যাস্থেনোস্ফিয়ার হলো ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত এক সান্দ্র, দুর্বল এবং নমনীয় প্রকৃতির পরিবর্তনশীল স্তর বিশেষ।
সাথে দুয়েতে বলেছে বিনাশকারী পাঁচ সীমান্ত বলতে কি বোঝো? এই উত্তরটা লিখবে যে অভিসারী পাঁচ সীমান্তকে বিনাশকারী পাঁচ সীমান্ত বলা হয় কারণ লিখবে এক হচ্ছে যে মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে এবং সামুদ্রিক খাত সৃষ্টি করে, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। আর দুই হচ্ছে নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্টেনোস্ফিয়ারে প্রবেশ করে অত্যধিক উষ্ণতায় গলতে থাকে। এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়। তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়। তিনেতে দিয়েছে স্ট্যালাকটাইট, স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট কাকে বলে? লিখবে যে চুনাপাথরের গুহার ছাদ থেকে বিভিন্ন ফাটল এবং দারণ থেকে চুন মিশ্রিত জল নিচে নেমে আসে এবং জল বাষ্পীভূত হয়ে চুনের ঝুড়ি স্তম্ভের মতো নিচে বাড়তে থাকে, একে বলা হয় স্ট্যালাকটাইট। আর এই চুন মিশ্রিত জল মেঝেতে পড়ে এবং চুন জমা হয়ে উলম্ব স্তম্ভ ছাদের দিকে অগ্রগামী হয়, তখন তাকে স্ট্যালাগমাইট বলে। চারে বলেছে বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? এই উত্তরটা লিখবে যে প্রতিবাদ ঢালের তুলনায় পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুব কম হওয়ার জন্য এদিকের অঞ্চলকে বৃষ্টির ছায় অঞ্চল বলে। পাঁচে দিয়েছে বাম্পি ক্লাউড কাকে বলে? লিখবে যে স্ট্র্যাটোকিউমুলাস, যেটি হচ্ছে নিম্ন উচ্চতার মেঘ, অর্থাৎ যাদের গড় সর্বোচ্চ উচ্চতা 6500 ফুট। এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো এবং স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে, তাই এর এক নাম হচ্ছে বাম্পি ক্লাউড। অথবাতে বলেছে পৃথিবীর অধিকাংশ তৃণভূমিগুলি মহাদেশের পূর্ব মধ্যভাগে সৃষ্টি হয়েছে কেন? এই উত্তরটা লিখবে যে শীতকালে জলভাগের তুলনায় স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। এই সময় জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহের সময় মহাদেশের পশ্চিমাংশে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত ঘটায়, যেমন ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। কিন্তু মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। এই কারণে পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশগুলোর পূর্ব আর মধ্য অংশে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে, যেমন মধ্য এশিয়ার স্টেপ তৃণভূমি অঞ্চল। ছয়তে দিয়েছে শিয়াল ও সীমা বলতে কি বোঝো? শিয়াল লিখবে যে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত ওপরের অপেক্ষাকৃত হালকা স্তরটি হচ্ছে শিয়াল বা মহাদেশীয় ভূত্বক। এটি গ্রানাইট জাতীয় শিলায় গঠিত আর মহাসাগরের নিচে অবস্থিত। আর সীমা হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত অপেক্ষাকৃত ভারী স্তরটি হলো সীমা বা মহাসাগরীয় ভূত্বক। এটি ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত আর শিয়ালের নিচে অবস্থিত। এবারে আসি আটের দাগে। আটের আইতে বলেছে নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ কি? আচ্ছা, আমার একটু আগে পরে হয়ে গেছে। আটের আইটা নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ কি? এই উত্তরটা লিখবে যে নিরক্ষরেখার দুই পাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে একটি বায়ুচাপ বলয় অবস্থান করছে। এটি হচ্ছে নিম্নচাপ যুক্ত, কারণ নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। দুই হচ্ছে এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়, আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হতে হতে ওপরের দিকে উঠে যায়। এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় এবং নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। অথবাতে বলেছে পৃথিবীর অধিকাংশ তৃণভূমিগুলি মহাদেশের পূর্ব এবং মধ্যভাগে সৃষ্টি হয়েছে কেন? এটা একটু আগে পরে হয়ে গেছে, শিয়াল সীমার আগে বলে ফেলেছি, তো আরেকবার বলে দিচ্ছি এটা, যে শীতকালে জলভাগ স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। এই সময় জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহের সময় মহাদেশের পশ্চিমাংশে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যেমন ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। কিন্তু মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। এই কারণে পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশগুলোর পূর্ব আর মধ্য অংশে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে, যেমন মধ্য এশিয়ার স্টেপ তৃণভূমি অঞ্চল। দুইতে বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং মৌসুমী জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখ।
এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু আর এই হচ্ছে মৌসুমী জলবায়ু। তো এটা আগে বলছি, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান হচ্ছে 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। উষ্ণতার গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন গড় তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। ঋতু প্রধান ঋতু গ্রীষ্ম এবং শীত, শুষ্ক গ্রীষ্মকাল আর আর্দ্র শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আর মৌসুমী জলবায়ু হচ্ছে অবস্থান হলো 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেমি। ঋতু হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শীত ও শরৎ, এই 4টি ঋতু দেখা যায়। আর্দ্র গ্রীষ্মকাল আর শুষ্ক শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। 8 3 নম্বর প্রশ্ন বলেছে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন কি এক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই উত্তরটা লিখবে যে পরিবেশ দূষণ আর অবনমন এই দুটি বিষয় পরিবেশের গুণমান হ্রাসের সঙ্গে যুক্ত, অর্থাৎ এক। তাই অনেক সময় এই দুটি বিষয়কে এক করে দেখা হয়, কিন্তু বিষয় দুটি কিছুটা আলাদা। দূষণ হলো প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কাজের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানে দূষিত হওয়া, আর পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হচ্ছে পরিবেশের অবনমন। প্রকৃতপক্ষে পরিবেশের দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে। যেমন ভৌমজলে আর্সেনিক জল মিশলে জল দূষিত হয়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে ভৌমজলের গুণমান হ্রাস পাবে, যার ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট, ভূমিক্ষয় প্রভৃতি সমস্যা ব্যাপকভাবে দেখা দেবে। 4 দিয়েছে অস্ট্রেলিয়ার কার্পেন্টারিয়া নিম্ন সমভূমিতে আর্টেজিও কূপ গড়ে উঠেছে কেন? লিখবে যে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশ থেকে ভূগর্ভস্থ জল সংগ্রহের এক বিশেষ মাধ্যম হলো আর্টেজিও কূপ। কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে এই কূপ দেখা যায়। সৃষ্টির কারণ হচ্ছে ভাঁজযুক্ত অর্ধচন্দ্রাকার শিলাগঠিত অঞ্চলের দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যবর্তী অংশে কোনো প্রবেশ্য শিলাস্তর থাকলে এবং তাদের প্রান্তদেশ ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে ওই শিলাস্তরে বৃষ্টির জল সঞ্চিত হয়। প্রবেশ্য শিলাস্তরে জল প্রবেশ করে, কিন্তু ওপরে ও নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় ওই জল অন্য কোথাও যেতে পারে না। এই অবস্থায় অপ্রবেশ্য শিলার মধ্য দিয়ে প্রবেশ্য স্তর পর্যন্ত কূপ খনন করলে পাম্পের সাহায্য ছাড়াই জল সহজে ভূপৃষ্ঠের ওপরে ফোয়ারার মতো উঠে আসে। ফ্রান্সের আর্টয়েস নামক স্থানে এই কূপ প্রথম দেখা গিয়েছিল বলে একে আর্টেজিও কূপ বলা হয়। আর গুরুত্ব হচ্ছে অস্ট্রেলিয়া এই জাতীয় কূপের সাহায্যে কৃষিক্ষেত্রে জলসেচ এবং তৃণভূমিতে পশুপালন করা হয়। অস্ট্রেলিয়াতে আর্টেজিও কূপের প্রচলন সর্বাধিক, তাই অস্ট্রেলিয়াকে আর্টেজিও কূপের দেশ বলা হয়। 4 অথবাতে বলেছে অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। লিখবে যে অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায়। এখানকার গড় উচ্চতা 200 থেকে 500 মিটার। এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরনো। পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়, আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, যেমন ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি। মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ বা প্লায়া ও মরুদ্যান দেখা যায়। 9 রায়তে দিয়েছে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা প্রণালী আলোচনা করো। লিখবে যে অত্যন্ত প্রতিকূল জলবায়ু, কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা অঞ্চল জনবিরল। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বসবাস করে। 1 হচ্ছে গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কার উত্তরাংশে এস্কিমো, রেড ইন্ডিয়ান। 2 ইউরেশিয়া, সাইবেরিয়া, স্যামোয়েদ, ইয়াকুত। 3 ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ বসবাস করে। তীব্র শীতে কৃষিকাজ হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবন যাপন করে। শীতকালে একরকম গোলাকার বরফের ঘর বা ইগলু বাস করে, বরফের ঘর তৈরি করে, যাকে ইগলু বলা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়া তৈরি তাঁবু, যাকে টিউপিক বলা হয়, তৈরি করে এরা থাকে। যাতায়াতের জন্য বরফের ওপর চাকাবিহীন স্লেজ গাড়ি এবং জলে শিল মাছের চামড়া দিয়ে তৈরি নৌকা কায়াক ব্যবহার করে। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষা সোচ তৈরি করে। খাদ্যের জন্য শিল, ভালুক, বলগা হরিণ, মেরু শিয়াল শিকার করে। সমুদ্রের মাছ ধরে। হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। অথবাতে বলেছে নিরক্ষীয় অঞ্চলের অধিবাসী এবং তাদের জীবনযাত্রা প্রণালী সংক্ষেপে লেখো। লিখবে যে উষ্ণ আর্দ্র অস্বাস্থ্যকর জলবায়ু, বিপদসংকুল বন্যা পরিবেশে জনবসতি বিরল। জাইরে এবং আমাজন অববাহিকার তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়া নিরক্ষীয় অঞ্চলে লোকবসতি বেশি। জাইরে অববাহিকার পিগমি, উচ্চ আমাজন অববাহিকার রেড ইন্ডিয়ান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং এবং অন্যান্য উপজাতির মানুষরা এই অঞ্চলের প্রধান অধিবাসী। বনের ফলমূল, বনজ সম্পদ সংগ্রহ, পশু শিকার অধিবাসীদের প্রধান জীবিকা। বর্তমানে অরণ্যের কাছাকাছি অঞ্চলে আদিম প্রথায় স্থানান্তর কৃষির মাধ্যমে ভুট্টা, মিষ্টি আলু, ওল, কলার চাষ হচ্ছে।
কোথাও কোথাও স্থায়ীভাবে কৃষিকাজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় বণিকরা এই অঞ্চলে বিভিন্ন জায়গায় বাগিচা কৃষি শুরু করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, জাভা, সুমাত্রায় রবার চাষ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আখ, কলার চাষ, আফ্রিকার গিনি উপকূলে কোকো এবং তাল জাতীয় গাছের তেল উৎপাদন করে অধিবাসীরা জীবিকা নির্বাহ করে। এবারে দুয়ে দিয়েছে মারে ডার্লিং নদী অববাহিকায় কৃষি এবং পশুপালনে উন্নতির কারণ আলোচনা করো। লিখবে যে মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানকার প্রধান কৃষিজ ফসল গম। এছাড়া উন্নত যন্ত্রের সাহায্যে গম, যব, ওট, ভুট্টা, রাই প্রভৃতি উৎপাদন করা হয়। অববাহিকার দক্ষিণাংশে নদী তীরবর্তী আর মোহনার কাছাকাছি অঞ্চলে আপেল, আঙুর, পিচ, লেবু, কমলালেবু, নাশপাতি প্রভৃতি ফলের চাষ হয়। পশুপালন হচ্ছে মারে ডার্লিং অববাহিকার ডাউন্স তৃণভূমি অঞ্চল পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। এই অঞ্চলে মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি উৎকৃষ্ট জাতের মেষ ও ভেড়া পালন করা হয়। এগুলোর মধ্যে মেরিনো প্রজাতির মেষ, যেগুলো উৎকৃষ্ট পশম উৎপাদক মেষ বলা হয়, তাই এখানে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানের পশম উৎপাদিত হয়। অস্ট্রেলিয়া পশম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। এই অববাহিকার উত্তরে কুইন্সল্যান্ড আর দক্ষিণ পূর্বের নিউ সাউথ ওয়েলস প্রদেশে গবাদি পশু প্রতিপালন করা হয়, তাই গরুর মাংস এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে এই অঞ্চল উন্নত। গোমাংস উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বে পঞ্চম স্থান অধিকার করে। অভ্যন্তরীণ চাহিদা কম বলে অস্ট্রেলিয়া যথেষ্ট পরিমাণে গোমাংস রপ্তানি করে। আচ্ছা, এখানে দিয়েছে যে এটা কৃষি আর পশুপালনে উন্নতির কারণ। লিখবে যে এক হচ্ছে বিস্তীর্ণ ডাউন্স তৃণভূমি। এই দেশের দক্ষিণ পূর্বাংশে বিস্তৃত নাতিশীতোষ্ণ তৃণভূমি, যাকে ডাউন্স তৃণভূমি বলে। মেষ পালনের জন্য বিস্তীর্ণ তৃণভূমি পাওয়া যায়। পরিমিত বৃষ্টিপাতের জন্য এখানকার তৃণভূমিতে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র তৃণ জন্মায়। এই কারণে এখানে প্রচুর পরিমাণে পশম প্রদায়ী মেষ পালিত হয়। পর্যাপ্ত জলের যোগান। এই অববাহিকায় বহু আরটিজিও কূপ থাকায় শুষ্ক তৃণভূমিতে মেষ পালনের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায়। উন্নত প্রজাতির মেষ পালন। উন্নত মানের পশম উৎপাদনের জন্য এখানে মেরিনো প্রজাতির মেষ পালনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে উপযুক্ত পশু চিকিৎসকের ব্যবস্থা করা হয় আর পশু খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। চাহিদা। আন্তর্জাতিক বাজারে অস্ট্রেলিয়া উৎপন্ন উৎকৃষ্ট পশমের বিপুল চাহিদা অধিক সংখ্যায় মেষ পালনে উৎসাহ দেয়। তো এই কটা কারণ হচ্ছে পশুপালনের জন্য, যে কেন পশুপালনে উন্নতি করেছে আর কৃষিতে কেন উন্নতি করেছে। লিখবে যে মারে ডার্লিং অববাহিকা জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতি, তবে দক্ষিণ অংশে সমুদ্র তীরবর্তী এলাকায় ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এখানে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে 25°C, শীতকালীন গড় তাপমাত্রা 10°C। অববাহিকাটি গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে বৃষ্টিছায়া অঞ্চলে অবস্থিত বলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, বছরে মাত্র 50 থেকে 75 সেমি। দক্ষিণের সমুদ্র উপকূল অঞ্চলে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়। আচ্ছা, কৃষিতে উন্নতির কারণ এটা দিয়ে দেবে যে বিস্তীর্ণ উর্বর প্লাবন ভূমি। মারে ডার্লিং অববাহিকায় বিস্তীর্ণ প্লাবন ভূমি রয়েছে। এই প্লাবন ভূমি যথেষ্ট উর্বর। এই উর্বর বিস্তীর্ণ ভূমিতে বিভিন্ন ফসল চাষ হয়, পাশাপাশি বিভিন্ন ফলেরও চাষ হয়। নাতিশীতোষ্ণ জলবায়ু, পরিমিত বৃষ্টিপাত। মারে ডার্লিং অববাহিকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, বৃষ্টিপাত পরিমিত হওয়ায় এই অঞ্চলে বিভিন্ন ফসল উৎপাদিত হয়। পর্যাপ্ত জলের যোগান। মারে ডার্লিং নদীতে সারা বছর জল পাওয়া যায়, যার ফলে নদী অববাহিকার দুই পাশের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জল এই দুই নদী থেকেই পাওয়া যায়। জনসংখ্যার অল্প চাপ। মারে ডার্লিং অববাহিকা অঞ্চলে জনসংখ্যার চাপ কম থাকায় চাষাবাদ ভালোভাবে গড়ে উঠেছে। আর উন্নত জলসেচ আর আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ। মারে নদীর ওপর জলাধার নির্মাণ করে সেই জল কৃষিকাজে ব্যবহার করা হয়। এছাড়া কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে উৎপাদনও বেশি হয়। মারে ডার্লিং অববাহিকা কৃষিকাজে উন্নত। তিনেতে বলেছে পরিবেশের অবনমনে আধুনিক কৃষি পদ্ধতি ও নগরায়ন কি প্রভাব আলোচনা করো, অথবা পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। কৃষি পদ্ধতি পরিবেশে কিরূপ প্রভাব ফেলে। লিখবে বিশ্বের ক্রমবর্ধমান বিপুল জনসংখ্যার খাদ্য সমস্যা মেটানোর উদ্দেশ্যে নানা ধরনের আধুনিক কৃষি পদ্ধতির প্রচলন করা হয়। তা সত্ত্বেও পরিবেশের অনেক বিরূপ প্রভাব সৃষ্টি হয়। এক হচ্ছে জমির উৎপাদন ক্ষমতার হ্রাস। বর্তমানে উদ্বৃত্ত জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য একই জমিকে প্রতি বছর শস্যাবর্তন পদ্ধতিতে নিরন্তর শস্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তাতে জমির উৎপাদন ক্ষমতা ক্রমশ কমে যায়। দুই, দূষণ সৃষ্টি। কৃষি জমিতে অত্যধিক কীটনাশকের
ব্যবহারের ফলে স্থানীয় বায়ুমণ্ডল, মৃত্তিকা, জল দূষিত হয়। 3 হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের ক্ষয়ক্ষতি। আধুনিক কৃষিতে যে বিষাক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হয় তা বৃষ্টির জলে ধুয়ে নদী, পুকুর, হ্রদ কিংবা কোনো জলাশয়ে মিশে জলের বিভিন্ন প্রাণী আর উদ্ভিদের বিনাশের মধ্য দিয়ে জলজ বাস্তুতন্ত্রকে ধ্বংস করে। মানবদেহে বিষক্রিয়া। আধুনিক কৃষির উচ্চ ফলনশীল বীজে প্রয়োগকৃত রাসায়নিক সার উৎপাদিত ফসলের মধ্যে দিয়ে মানবদেহে প্রবেশ করে নানা বিষক্রিয়া ঘটায়। বনভূমির পরিমাণ হ্রাস। কৃষিকার্যের জন্য প্রতি বছর বৃহৎ আয়তনের বনভূমির বিনাশ ঘটানো হচ্ছে। শুধু ভারতবর্ষেই প্রতি বছর 8 থেকে 10,000 বর্গ কিমি বনভূমিতে কৃষি জমিতে রূপান্তরিত হচ্ছে। নগরায়নের প্রভাব লিখবে যে আধুনিক জীবনযাত্রায় পাড়ি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নগরায়ন। তা সত্ত্বেও নগরায়ন পরিবেশে কতগুলি প্রতিকূল প্রভাব সৃষ্টি করে। এক হচ্ছে দূষণের মাত্রা বৃদ্ধি। নগরায়নের মধ্যে দিয়ে পৃথিবীতে বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ, জল দূষণ প্রভৃতির মাত্রা বহুগুণ বেড়ে যায়। সায়েন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট সেরি 2009-এর প্রকাশিত তথ্যে কলকাতা বায়ু দূষণের মাত্রা অনুযায়ী প্রথম স্থান অধিকার করে। তারপরেই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে ভারতের অন্য 3টি মহানগর মুম্বাই, দিল্লি, চেন্নাই। ভূগর্ভে জলস্তর হ্রাস। শহর বা নগরের দৈনন্দিন জীবনের ব্যবহার্য বিশুদ্ধ জল পাম্পের সাহায্যে ভূগর্ভ থেকে দিনের পর দিন উত্তোলনের ফলে ভূগর্ভের জলস্তর ক্রমশ হ্রাস পাচ্ছে। ভূমির ওপরে চাপ বৃদ্ধি। শহরাঞ্চলে বৃহৎ বৃহৎ অট্টালিকা, ফ্ল্যাটের প্রকোপে ভূমির ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলে ভূমিকম্প, ধস প্রভৃতি নানা বিপর্যয় মাথা চাড়া দিয়ে উঠছে। যানজট। দ্রুত নগরায়নের ফলে শহরাঞ্চলগুলিতে অসংখ্য যানবাহনের মাধ্যমে প্রচুর যানজট তৈরি হচ্ছে। জল নিকাশি সমস্যা। ক্রমবর্ধমান জনসংখ্যা, নিত্য ব্যবহার্য নোংরা আবর্জনায় শহরাঞ্চলের নানা নর্দমাগুলি মজে গিয়ে জল নিকাশি ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। ফলে বর্ষাকালে শহরাঞ্চলগুলিতে জল জমে জনজীবন বিপর্যস্ত করছে। যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই শহরে এই সমস্যা তীব্র রূপ ধারণ করেছে। এর সাথে অথবাতে আছে যে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় লিখবে সভ্যতার অগ্রগতি এবং লাগাম ছাড়া উন্নয়নের ফলে পরিবেশের গুণমান ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। পরিবেশের এই অবনমন মানব সভ্যতাকে এক সংকটময় পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাই পরিবেশ অবনমনের গতি বন্ধ করতে কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। এক হচ্ছে শিক্ষা সচেতনতা। পরিবেশ অবনমনের অন্যতম কারণ হলো দারিদ্রতা আর শিক্ষার অভাব। তাই পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে হবে, মানুষকে শিক্ষিত করে তোলার যথাযথ ব্যবস্থা করতে হবে এবং পরিবেশ শিক্ষাকে আবশ্যিক পাঠ হিসাবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে চালু করতে হবে। 2 সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ। প্রাকৃতিক সম্পদের ব্যবহার। প্রাকৃতিক সম্পদ যেমন অরণ্য, মৎস্য, খনিজ এগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা, খনিজ তেলের পরিবর্তে পরিবেশ বান্ধব শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুতের বেশি ব্যবহার করতে হবে। 3 হচ্ছে সম্পদের পুনর্ব্যবহার। বিভিন্ন কলকারখানাকে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের জন্য উৎসাহী করতে হবে। সম্পদের পুনর্ব্যবহারের উপর জোর দিতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। দেশের সম্পদ ও জনসংখ্যার মধ্যে যাতে ভারসাম্য থাকে তার দিকে দৃষ্টি রাখতে হবে। পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা যেমন রাস্তা নির্মাণ, নদী পরিকল্পনা, নগরায়ন, বিদ্যুৎ কেন্দ্র তৈরি, শিল্প স্থাপন প্রভৃতি কার্যকর করার সময় পরিবেশের যতটা সম্ভব কম ক্ষতি হয় সেদিকে নজর রাখতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ। বিভিন্ন প্রাণী আর উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচিয়ে রেখে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। বনসৃজন বৃদ্ধি। প্রচুর পরিমাণে গাছপালা লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর অক্সিজেন ত্যাগ করে পরিবেশের এই 2 উপাদানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। উপযুক্ত ভূমির ব্যবহার। জমির অবস্থান, মাটির চরিত্র এবং জমির অন্যান্য বৈশিষ্ট্য পরীক্ষা করে জমির উপর যে কোনো পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এর জন্য উপযুক্ত পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রচারের মাধ্যমের দ্বারা জনসচেতনতা বৃদ্ধি। সর্বোপরি বিভিন্ন প্রকার প্রচার মাধ্যম যেমন খবরের কাগজ, রেডিও, টেলিভিশন প্রভৃতি দ্বারা পরিবেশ অবনমনের কুফল সম্পর্কে সচেতন করতে হবে এবং এই অবনমন রোধে তাদের দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে অবহিত করতে হবে। আইন প্রণয়ন। পরিবেশ সংরক্ষণের জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং দক্ষতার সঙ্গে তা প্রয়োগ করতে হবে।